হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই MAAHS স্টাডি ইউটিউব চ্যানেলে। সপ্তম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বিষয় ইতিহাস এর প্রশ্নপত্র অ্যান্সার শিট সহ আলোচনা করব। আজকের প্রশ্নপত্রটি তোমরা যদি দেখে যাও, আসন্ন পরীক্ষায় তোমাদের সাফল্য নিশ্চিত। এখান থেকে তোমরা 100% কমন পাবেই। চলো, ইতিহাস সাবজেক্টের সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ফার্স্ট সামেটিভ এক্সামের প্রশ্নপত্র অ্যান্সার সহ দেখে নিই। তার আগে অবশ্যই আমরা সিলেবাসটা একটু আলোচনা করে নেব। দেখো, অনেক স্ক্রিনে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য যেগুলি পড়তে হচ্ছে ইতিহাস সাবজেক্টের সিলেবাস, ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এবং খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতকে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, আর খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত তোমাদের কিন্তু সিলেবাস রয়েছে। তো এই সিলেবাস থেকে তোমাদের সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ এক্সামের প্রশ্নপত্র হতে চলেছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভ এক্সাম ইতিহাসের প্রশ্নপত্র। তো তোমরা পরীক্ষার হলে সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টা সময় রয়েছে, তো পূর্ণমান 30, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা হবে। 1 ঘন্টা সময় রয়েছে। 1 ঘন্টার মধ্যে তোমাদের প্রশ্নপত্রের অ্যান্সার শিট লিখে জমা করতে হবে। চলো প্রশ্নপত্রটি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 1-এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর করে রয়েছে, সব মিলিয়ে 6খানা রয়েছে। 6 × 1 = 6 নম্বর। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন বলেছে, অর্থশাস্ত্র গ্রন্থের রচনা করেন কে? আব্দুল ফজল, কালিদাস, কৌটিল্য না বাণভট্ট? তো সঠিক অ্যান্সারটি হবে কৌটিল্য। ঠিক আছে, চলো 2 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও। বলেছে কি শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ, বিক্রমপুর, বিহার না মাদ্রাজ? তো শশাঙ্কের রাজধানী ছিল অবশ্যই কর্ণ সুবর্ণ। চলো পরবর্তী প্রশ্নতে দেখে নাও কি বলেছে। সেন বংশের শেষ রাজা ছিলেন সামন্ত সেন, লক্ষণ সেন, বিজয় সেন না বল্লাল সেন? তো সেন বংশের শেষ রাজা ছিলেন অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে লক্ষণ সেন। চলো পরবর্তী প্রশ্নটা আমরা দেখে নিই। বাঙালিরা আলু খেতে শিখেছিল ফরাসিদের, পর্তুগিজদের, ইংরেজদের না রোমদের কাছ থেকে? তো সঠিক অ্যান্সারটি হবে পর্তুগিজদের কাছ থেকে বাঙালিরা আলু খেতে শিখেছিল। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। দেখো, ইন্দ্রপ্রস্থ হলো ভারতের একটি প্রাচীন শহর, গ্রাম, জেলা না পাহাড়? তো ইন্দ্রপ্রস্থ হলো প্রাচীন ভারতের একটি শহর। ঠিক আছে, সঠিক অ্যান্সারটি হবে শহর। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। হিরো দুটি ছিলেন ঐতিহাসিক গ্রিক, ফরাসি, রোমান না ইংরেজ? তো অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে গ্রিক। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নাও। এখানে 2 নম্বর দাগের প্রশ্নপত্র এবং এখানে বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 4টি করতে হবে। 1 নম্বর করে রয়েছে 1 × 4 = 4 নম্বর। ফার্স্ট প্রশ্ন দেখো, বলেছে পাল বংশের প্রতিষ্ঠাতা কে? তো সঠিক অ্যান্সারটি হবে গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা। চলো পরবর্তী 2 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে। প্রথম খলিফার নাম কি? তো প্রথম খলিফার নাম হলো আবু বকর। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর প্রশ্নটি দেখো বলেছে হর্ষবর্ধনের সভাকবির নাম কি? তো হর্ষবর্ধনের সভাকবি হলেন বাণভট্ট। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। চোল রাজ্যে কোন ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল? তো চোল রাজ্যে ব্রোঞ্জ ধাতুর হস্তশিল্প বিখ্যাত ছিল। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। বিক্রমশীল মহাবীর কে প্রতিষ্ঠাতা করেন? অবশ্যই সঠিক অ্যান্সারটি হবে ধর্মপাল। পরবর্তী প্রশ্নটি দেখে নাও কি বলেছে। রামচরিত কাব্য কার লেখা? সঠিক অ্যান্সারটি হবে সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত কাব্য। এবার তোমরা 3 নম্বর দাগের প্রশ্নতে চলে এসো। কি বলেছে দেখো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি করতে হবে। 2 নম্বর করে রয়েছে, তাই 2 × 2 = 4 নম্বর এখানে তোমরা পেয়ে যাবে এখান থেকে 3 নম্বর দাগ থেকে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্ন দেখে নাও কি বলেছে। কৈবর্ত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? তো এর সঠিক অ্যান্সারটি কী হবে দেখে নাও। আনুমানিক 1007 থেকে শুরু করে 71 খ্রিস্টাব্দ পর্যন্ত কৈবর্ত বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, এখানে 1007 হবে, 107 না। ঠিক আছে, পাল রাজাদের দুর্বলতার সুযোগে দ্বিতীয় মহিপালের শাসনকালে কৈবর্ত নেতা দিব্যা ও দিবক বিদ্রোহের করেন। ঠিক আছে, এবং বিদ্রোহের আরও 2 জন নেতা হলেন রুদ্রক ও ভীম। 2 নম্বর প্রশ্ন দেখে নাও। সামন্ততন্ত্র বলতে কি বোঝো? এর সঠিক অ্যান্সারটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। বলেছে দেখো, মধ্যযুগের ভারতীয় সমাজে এক বিশেষ গোষ্ঠীয় কর্মচারীদের ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক সময় তাদের নগদ বেতন না দিয়ে জমি দেওয়া হতো। সেই জমির রাজত্ব ছিল ওই কর্মচারীদের বেতনের আয়। এছাড়া তারা
গ্রামের শাসন এবং বিচার কার্যের দেখাশোনাও করত। রাজা গোষ্ঠীর শাসক এবং জনগণদের নিয়ে এর ফলে একটি স্তরভেদ তৈরি হয়েছিল সমাজে। এই ধরনের গড়ে ওঠা ব্যবস্থাকে সামন্ততন্ত্র নামে পরিচিত। ঠিক আছে, পরবর্তী 3 নম্বর দাগের প্রশ্নটি দেখে নাও কি বলেছে। দেখো, ব্রহ্মীয় ব্যবস্থা বলতে কি বোঝো? এর সঠিক অ্যান্সারটি হবে, দেখে নাও, দক্ষিণ ভারতের রাজাদের অনেক স্থানীয় সামন্ত ব্রাহ্মণদের সঙ্গে ক্ষমতা ভাগ করে নিতেন। অনেক সময় রাজা ব্রাহ্মণদের জমি দান করতেন। ব্রাহ্মণরা আনাদি জমি বা জঙ্গলে পরিষ্কার করে নতুন জনবসতি তৈরি করতেন। রাজা ব্রাহ্মণদের যে জমি দিতেন তার জন্য ব্রাহ্মণদের কোনো কর দিতে হতো না। রাজারা জমিদের ব্যবস্থা ব্রহ্মদীয় সমস্ত, মানে রাজাদের জমিদের ব্যবস্থাকে ব্রহ্মদীয় ব্যবস্থা বলা হয়। ঠিক আছে, তো 3 নম্বর দাগের 2 নম্বর প্রশ্নগুলো তোমরা দেখে নিলে, তাই তো? চলো এবার 4 নম্বর দাগ চলে এসো। এখানে কি বলেছে দেখো, বিশ্লেষণ ভিত্তিক প্রশ্ন, মানে 3 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, 2টি করতে হবে, যে কোনো 6 নম্বর কিন্তু এই প্রশ্ন থেকে তোমাদের রয়েছে। প্রথম প্রশ্নটি দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। ম্যাৎসন্যায় নীতি বলতে কি বোঝো বা ম্যাৎসন্যায় কি? তো সঠিক অ্যান্সার কী হবে দেখে নাও, বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর প্রায় 637 খ্রিস্টাব্দ এর মৃত্যুর পর মানবদেব সিংহাসনে বসেন। তিনি মাত্র 8 মাস 5 দিন রাজত্ব করেছিলেন। এই সময় থেকে কৌনিজ রাজা হর্ষবর্ধন, কামরূপের রাজা ভাস্কর বর্মা, কাশ্মীর রাজা ললিতাদিত্য সহ অনেক বারবার বাংলা আক্রমণ করেন। ফলে বাংলার চরম অরাজকতা সৃষ্টি হয়। পুকুরের মাছ যেমন ছোট মাছ বড় মাছকে গিলে খায়, তেমনি বাংলার অবস্থা হয়েছিল। কিন্তু বাংলায় জীবনে এই ব্যবস্থা তৈরি হয়েছিল। সবলেরা দুর্বলের উপর অত্যাচার করত। বাংলায় এই পরিস্থিতি বা এই অবস্থাকে মৎস্যন্যায় বলা হয়। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ বছরের জন্য। 2 নম্বর প্রশ্নে দেখে নাও কি বলেছে, খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝো? এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও। খলিফা প্রথমে হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে একে মুসলিমদের নেতা নির্বাচন হন। এদের বলা হয় খলিফা। আরবি ভাষায় খলিফা শব্দের মানে হলো অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। তার পরবর্তী প্রশ্নের ইয়েটা দেখে নাও, খিলাফত কি? ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাদের দারুল ইসলাম বলা হয়। খিলাফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। ঠিক আছে, 3 নম্বর দাগের প্রশ্ন দেখে নাও কি বলেছে, পঞ্চরত্ন কাদের বলা হয়? প্রশ্নের সঠিক অ্যান্সারটি দেখে নাও। বাংলার সেন রাজবংশের রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হয়। 5 জন বিখ্যাত কবি পঞ্চরত্ন হলেন 1 জয়দেব, 2 ধৈ, 2 গোবর্ধন, 3 উমাপতিধর আর 5 শরণ। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলা হয়েছে, পাল যুগের স্থাপত্য শিল্প সম্পর্কে লেখো। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমরা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যান্সারটি তোমরা এভাবে লিখতে পারো, পাল যুগে স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে রয়েছে পোড়ামাটির শিল্প, ভাস্কর্য এবং চিত্রকলার উপর জোর দেওয়া। বিশেষ করে বৌদ্ধ বিহার নির্মাণ, পাহাড়পুরের সোমপুর মহাবিহারের পাল সাম্রাজ্যের স্থাপত্য একটি শ্রেষ্ঠ উদাহরণ। এখানে পাল যুগের স্থাপত্য শিল্পের কিছু বৈশিষ্ট্য বা আলোচনা করা হলো। প্রথমে দেখো, বৌদ্ধ বিহার রয়েছে। পাল যুগের বৌদ্ধ বিহারের নির্মাণ বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। সোমপুর মহাবিহার, পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহারের পাল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। পোড়ামাটির শিল্প, পাল যুগে পোড়ামাটির ফলক ব্যবহার করে স্থাপত্যের সৌন্দর্য বৃদ্ধি করা হতো। ভাস্কর্য, এই সময়কালে ব্রোঞ্জ এবং পাথরের ভাস্কর্য তৈরি করা হতো। চিত্রকলার উপরও পাল যুগে জোর দেওয়া হয়েছে, যা বিভিন্ন পাণ্ডুলিপিতে দেখা যায়। শিল্প স্থাপত্য কেন্দ্র, নালন্দা, কুড়কিহারা, ফতেপুর, আলোরা ছিল পাল যুগের স্থাপত্য শিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ধর্মীয় প্রভাব, পাল যুগে বৌদ্ধ দেবদেবী এবং হিন্দু দেবদেবী বিষ্ণু, শিব ও সরস্বতী মূর্তিও নির্মিত হয়েছিল। স্থাপত্যের প্রভাব, পাল ও সেন রাজত্বকালে বিহার ও বাংলার শিল্পকলা নেপালে ব্রহ্মদেব, শ্রীলঙ্কা ও যাদবপুরের শিল্পকে প্রভাবিত করেছিল। তো এইভাবে তোমরা অবশ্যই লিখতে পারো গুছিয়ে একটু। ঠিক আছে, আরও তুমি এইভাবে লিখতে পারো, পাল রাজাদের শাসনকালে বিভিন্ন শিল্প স্থাপত্যের বিকাশ ঘটে। এগুলি ছিল মহাবিহার, চৈত্য মন্দির, টেরাকোটা স্তূপ এবং চিত্রকর্ম। পাল রাজপুত, এইভাবে তুমি কিন্তু একটু সাজিয়ে লিখতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী আমরা দেখে নেব 5 নম্বর মানে প্রশ্ন। এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন 2টি করতে হবে তোমাদের। ঠিক আছে, 5 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন যেটা সেটা হলো, পাল বংশের শাসনকালের সংক্ষিপ্ত পরিচয় দাও।
তো পাল বংশের সংক্ষিপ্ত পরিচয়, পাল বংশের শাসনকালের সংক্ষিপ্ত পরিচয় কীভাবে লিখতে পারি আমরা? তোমাদের কাছে যে সহায়িকা বই রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু অ্যান্সারগুলো ভালো করে গুছিয়ে রেডি করতে পারো। তবুও চলো আমরা প্রশ্নটি একটু বোঝার খাতিরে এখানে দেখে নিই কী বলেছে। দেখো, পাল সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের একটি গুরুত্বপূর্ণ সাম্রাজ্য, যা প্রায় 750 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ও বিহার শাসন করেছিল, যা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং শিক্ষা, শিল্প, স্থাপত্য অসাধারণ অবদানের জন্য পরিচিত। তো প্রতিষ্ঠাতা গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা, যিনি স্থানীয় সর্দারদের মধ্যে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছিলেন। শাসনকাল কবে তো দেখো নাও, পাল সাম্রাজ্য প্রায় 750 খ্রিস্টাব্দ থেকে দ্বাদশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত বাংলা ও বিহার শাসন করেছিল। বংশীয় ইতিহাস, গোপালের পর ধর্মপাল ও দেবপালের রাজত্বকালের পাল সাম্রাজ্যের বিস্তার ও ক্ষমতা বৃদ্ধি পায়। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা, পাল রাজারা বৌদ্ধ ধর্মের মহাযান শাখাকে পৃষ্ঠপোষকতা করেন। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ শাসক ধর্মপাল, দেবপাল, মহিপাল এবং মদন পাল ছিলেন বংশের উল্লেখযোগ্য শাসক। স্থাপত্য শিল্প কি দেখে না পাল বংশের। পাল রাজারা শিল্প স্থাপত্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হল পাণ্ডুলিপি, মূর্তিশিল্পী এবং বৌদ্ধ স্থাপত্য। অর্থনৈতিক অবস্থা, পাল সাম্রাজ্যের অর্থনীতি মূলত কৃষি ও ব্যবসার উপর নির্ভরশীল ছিল। সাংস্কৃতিক অবদান, পাল রাজারা শিক্ষা ও সংস্কৃতির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সামরিক শক্তি, পাল সাম্রাজ্যের সেনাবাহিনী ছিল শক্তিশালী, যা তাদের সাম্রাজ্যের রক্ষা করতে সহায়তা করেছিল। পতনের কারণ তো অবশ্যই শেষ কথা দেখে নাও, মদন পাল ছিলেন পাল বংশের শেষ শাসক। ঠিক আছে, এই 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও, খুবই গুরুত্বপূর্ণ। গৌড়ের রাজা শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করো। তো গৌড়ের রাজা শশাঙ্কের কর্তৃত্ব আলোচনা করি। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা এভাবে লিখতে পারো: গৌড়ের রাজা শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম স্বাধীন রাজা, যিনি 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন এবং তিনি গৌড় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন, যা উত্তর পশ্চিম বাংলায় তার আধিপত্য বিস্তার করে। ঠিক আছে, তারপরে প্রতিষ্ঠাতা ও স্বাধীনতা, শশাঙ্ক ছিলেন গৌড় রাজার প্রথম স্বাধীন রাজা, যিনি গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতার সুযোগে স্বাধীনতা লাভ করেন। রাজ্য বিস্তার, শশাঙ্ক উত্তর পশ্চিম বাংলার উপর তার আধিপত্য বিস্তার করেন এবং পরে দ্বন্দ্বভুক্তি, মেদিনীপুর, উৎকল, বালেশ্বর, গঞ্জাম জেলা জয় করে গৌড় সাম্রাজ্যের আরও বিস্তার ঘটায়। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা বর্তমানে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। শশাঙ্কের কর্তৃত্ব, শশাঙ্ক একজন শক্তিশালী শাসক ছিলেন, যিনি গৌড়কে একটি শক্তিশালী রাজ্যতে পরিণত করেছিল। ঠিক আছে, শশাঙ্কের প্রভাবটা একটু লিখতে পারো। শশাঙ্কের মৃত্যুর পর গৌড় রাজ্য দুর্বল হয়ে পড়ে, কিন্তু শশাঙ্ক বাংলার ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে আজও পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে নালন্দা বিশ্ববিদ্যালয় বা বৌদ্ধবিহার সম্পর্কে আলোচনা করো। তো চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা একটু উপর দেখে নিই। তোমরা অবশ্যই সহায়িকা বই থেকে একটু বড় করে সাজিয়ে গুছিয়ে রেডি করতে পারো। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা এভাবে রেডি করতে পারো। দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচীন ভারতের অন্যতম বিখ্যাত শিক্ষা কেন্দ্র, যা খ্রিস্টীয় 5ম শতকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় 1200 সাল পর্যন্ত সক্রিয় ছিল। এটি ছিল একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশ থেকে পণ্ডিত ও শিক্ষার্থীদের আকর্ষণ করত। নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটু লেখো। তাহলে কি লিখতে পারো? তোমরা প্রতিষ্ঠাতা বলে হেডিং করতে পারো। খ্রিস্টীয় 5ম শতকে গুপ্ত সম্রাট কুমারগুপ্তের রাজত্বকালে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। অবস্থান, এটি বিহার রাজ্যের নালন্দা জেলার রাজগিরে অবস্থিত ছিল। গুরুত্ব, নালন্দা ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি, যেখানে ভারত, চীন, তিব্বত, পারস্য এবং এশিয়ার অন্যান্য দেশ থেকে পণ্ডিতরা শিক্ষা গ্রহণ করতেন। ধ্বংস, 1200 খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি বখতিয়ার খলজির হাতে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায়। পুনর্গঠন, 2007 সালে পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলন 16টি সদস্য দেশ নালন্দা বিশ্ববিদ্যালয় পুনর্গঠনের জন্য অনুমোদন দেয়। বর্তমান অবস্থা, বর্তমান নালন্দা বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্রীয় গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে সক্রিয়, যা স্নাতকোত্তরে PhD প্রোগ্রাম প্রদান করে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য, শিক্ষার কেন্দ্র, নালন্দা ছিল জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে দর্শন, সাহিত্য, গণিত, বিজ্ঞান ও অন্যান্য বিষয় নিয়ে পড়াশোনার শিক্ষা দেওয়া হতো। আবাসিক ব্যবস্থা,
নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছিল আবাসিক ব্যবস্থা ছিল। গবেষণা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবনের উপর জোর দেওয়া হতো। ঐতিহ্য, নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাচীন ঐতিহ্য হিসেবে বিবেচনা করা হয়। ইউনেস্কো, নালন্দা ধ্বংসাবশেষকে বর্তমানে একটি ইউনেস্কো বিশ্ববিদ্যালয় হিসেবে স্থানান্তর দেওয়া হয়েছে। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের লাস্টে গুরুত্ব লিখতে পারো। নালন্দা ছিল প্রাচীনকালে জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, যা বিভিন্ন দেশ থেকে পণ্ডিতরা শিক্ষার্থীদের আকর্ষণ করত। এটি ছিল বিশ্বের প্রথম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তো এই হলো তোমাদের ক্লাস 7-এর প্রথম পরীক্ষার পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস সাবজেক্টের প্রশ্নপত্র ও তার অ্যান্সার। তোমাদের রিলেটেড মনে প্রশ্ন থাকলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবে। এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও, নোটস, সাজেশন, পিডিএফ সবার আগে পেতে হলে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে দেওয়া বেল নোটিফিকেশনটি অল করবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।